হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ সুদীপ্ত। আজকে আমি ইউরোপ মহাদেশের ওপর কতগুলো কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো এমসিকিউ আকারে তোমাদের কাছে পরিবেশন করব। এইগুলো কিন্তু বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আগে এসেছিল, তার উপর ভিত্তি করে প্রশ্নগুলোকে সাজানো হয়েছে। আশা করি তোমাদের উপকারে লাগবে। যারা এসএসসি পরীক্ষা বা ডাব্লিউবিসিএস প্রিলিম বা ফুড এসআই পরীক্ষার জন্য নিয়ে প্রস্তুত করছো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। ইউরোপ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, পঞ্চম বৃহত্তম মহাদেশ, ষষ্ঠ বৃহত্তম মহাদেশ, তৃতীয় বৃহত্তম মহাদেশ। তাহলে ইউরোপ হচ্ছে পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম মহাদেশ। ইউরোপের যে এরিয়া, তার স্থান হচ্ছে ষষ্ঠ, সিক্সথ পজিশন এরিয়ার দিক থেকে, মানে আয়তনের দিক থেকে বলা যেতে পারে ষষ্ঠতম। ইউরোপ মহাদেশের পূর্ব সীমায় আছে উত্তর আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, এশিয়া মহাদেশ। তাহলে পূর্ব দিক সীমানায় আছে ইউরোপের পূর্বে আছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ ইউরোপের পূর্বে অবস্থিত। দেখো, একটা ছবি ম্যাপ আমি এখানে রেখেছি, যার এই ডান দিকটা হচ্ছে, এটা পূর্ব দিক। পূর্ব দিকে হচ্ছে তোমার এশিয়া মহাদেশ, একটু দেখাও যাচ্ছে এই সাদা অংশটা যেখানে আমি লাল পেন দিয়ে দাগ দিচ্ছি, এইগুলো হচ্ছে এশিয়া মহাদেশের মধ্যে পড়ছে। মানে পূর্ব দিকটা হচ্ছে এশিয়া মহাদেশ, এদিকটা আরব, এদিকটা আরবের ভেতরে পড়ছে। ইউরোপ মহাদেশের দক্ষিণে উত্তর সাগর অবস্থিত, বাল্টিক সাগর অবস্থিত, ভূমধ্য সাগর অবস্থিত, মরু সাগর অবস্থিত। তাহলে ইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত হচ্ছে ভূমধ্য সাগর। ক্যাসপিয়ান সাগর ইউরোপের পূর্ব দিকে অবস্থিত, দক্ষিণ দিকে অবস্থিত, উত্তর দিকে অবস্থিত কোনটাই না। তাহলে পূর্ব দিকে অবস্থিত হচ্ছে ক্যাসপিয়ান সাগর। এই দেখো, ক্যাসপিয়ান সাগরের ছবিটা রয়েছে। এই হচ্ছে ইউরোপ মহাদেশ, তার পূর্ব দিকে হচ্ছে ক্যাসপিয়ান সাগর। এই জায়গাটাই পড়ে যাচ্ছে, যে সাদা অংশটা দেখছো, এটা হচ্ছে এশিয়ার মধ্যে পড়ছে, আর এটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর, ইউরোপের পূর্ব দিকে অবস্থিত। ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থান করছে আল্পস পর্বতমালা, জুরা পর্বত, পিরেনিজ পর্বত, অ্যাপেনাইন পর্বত। তাহলে ফ্রান্স ও স্পেনের সীমান্তে অবস্থান করছে পিরেনিজ পর্বত। পিরেনিজ পর্বত ফ্রান্স ও স্পেনের সীমান্ত শেয়ার করছে, সীমান্তে অবস্থিত। ইউরোপের উচ্চতম পর্বতশ্রেণী ক্যান্টাব্রিয়ান পর্বতশ্রেণী, ককেসাস পর্বতশ্রেণী, আল্পস পর্বতশ্রেণী, অ্যাপেনাইন পর্বত। এর ভিতরে সব থেকে উচ্চতম পর্বতশ্রেণী হচ্ছে ককেসাস। ককেসাস পর্বতশ্রেণী হচ্ছে উচ্চতম পর্বতশ্রেণী ইউরোপের। ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট ভঙ্গির পর্বতের উদাহরণ, সঞ্চয়জাত পর্বতের উদাহরণ, ক্ষয়জাত পর্বতের উদাহরণ, স্তূপ পর্বতের উদাহরণ। তাহলে ফ্রান্সের যে ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট, এটা হচ্ছে স্তূপ পর্বতের উদাহরণ। স্তূপ পর্বতের উদাহরণ হচ্ছে ফ্রান্সের ভোজ এবং জার্মানির ব্ল্যাক ফরেস্ট। ইউরোপ মহাদেশের ফিনল্যান্ডে 45,000-এরও বেশি হ্রদ আছে, 25,000-এরও বেশি হ্রদ আছে, 35,000-এরও বেশি হ্রদ আছে, বা 25,000-এরও বেশি হ্রদ আছে। ফিনল্যান্ডে প্রচুর হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। এখানে কত হ্রদ আছে না, 35,000-এরও বেশি হ্রদ আছে, এটাই ঠিক অপশন।
ফিনল্যান্ডে 35,000-এরও বেশি হ্রদ আছে। ফিনল্যান্ডের ম্যাপটা দেখলেই আমরা বুঝতে পারবো। এই দেখো ফিনল্যান্ড, ডান দিকে রয়েছে ফিনল্যান্ডের ম্যাপ। এই যে দেখা যাচ্ছে যে নীল মতন জায়গাগুলো, এগুলো হচ্ছে এক একটা হ্রদ, অনেক অসংখ্য হ্রদ। এই তো বললাম 35,000-এরও বেশি হ্রদ আছে ফিনল্যান্ডের মধ্যে। তা এইটা ম্যাপটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আর ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। হেলসিঙ্কির যে একটা ছবি এখানে বাঁদিকে আমি রেখেছি। এখানকার লোক সংখ্যাও খুব কম এবং একটি সুন্দর জায়গা, সুন্দর দেশ। সিসিলি দ্বীপের একটি আগ্নেয়গিরির নাম হলো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ভলকানো ইন দ্য আইল্যান্ড অফ সিসিলি? ভেসুভিয়াস, হেকলা, এটনা, কোনোটাই নয়। এটা হচ্ছে এটনা। এটনা হচ্ছে সিসিলি দ্বীপের একটি আগ্নেয়গিরির নাম হচ্ছে এটনা। এটা কিন্তু অ্যাক্টিভ অবস্থায় রয়েছে। ইউরোপের দীর্ঘতম নদীটির নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লংগেস্ট রিভার ইন ইউরোপ? দানিউব নদী, ভলগা নদী, মিসিসিপি নদী, নিপার নদী। তাহলে এটা হচ্ছে দীর্ঘতম নদী হচ্ছে ভলগা নদী। ইউরোপের দীর্ঘতম নদী ভলগা। ভলগা নদীর ছবিটা ম্যাপে দেখা যাচ্ছে। এখান থেকে শুরু হয়েছে, শুরু হতে হতে এই লাইন যেটা টানছে নীল রঙের যে লাইন, এসে ভলগা নদী কোথায় এসে পড়েছে না ক্যাসপিয়ান সাগরে। ক্যাসপিয়ান সাগরে এসে পড়েছে ভলগা নদী। একটি আন্তর্জাতিক নদী হলো দানিউব নদী, ভলগা নদী, গঙ্গা নদী, নিপার নদী। দানিউব নদী একাধিক দেশের মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। দানিউব সেরকমই একটি নদী। দানিউব নদীর উৎস হলো আল্পস পর্বতমালা, ভোজ, ইউরাল পর্বতমালা, ব্ল্যাক ফরেস্ট। তাহলে এ হচ্ছে ব্ল্যাক ফরেস্ট থেকে উৎপন্ন হয়েছে দানিউব নদীটি। ইউরোপের সিন নদী পড়েছে, দ্য সিন রিভার ইন ইউরোপ হ্যাজ ফলেন বাল্টিক সাগরে, উত্তর সাগরে, ইংলিশ চ্যানেলে, ভূমধ্য সাগরে। এটি পড়েছে ইংলিশ চ্যানেলে। সিন নদী এসে পড়েছে ইংলিশ চ্যানেলে। ইউরোপের সরল বর্গীয় বনভূমি হল, দ্য সিম্পলেস্ট টাইপ অফ ফরেস্ট ইন ইউরোপ ইজ স্টেপ, তৃণভূমি, তুন্দ্রা, সিডার, তৈগা। তাহলে ইউরোপের সরল বর্গীয় বনভূমি হলো তৈগা। এটাই সঠিক অপশন। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম, দ্য নেম অফ দ্য লার্জেস্ট ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেলভা, ভেন্ডা, স্টেপ, তৈগা। তৈগা হচ্ছে লার্জেস্ট ফরেস্ট ইউরোপের ভেতরে, ইউরোপের মধ্যে কিন্তু। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি জন্মায়, দ্য গ্রোন মোস্টলি ইন মেডিটেরিয়ান ক্লাইমেটস। ফলের গাছ, গুল্ম জাতীয় গাছ, ফুলের গাছ, কোনোটাই নয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুতে বেশি জন্মায় ফলের গাছ। ফলের গাছ বেশি জন্মায় ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। দক্ষ ধীবরের দেশ, ইট ইজ কল্ড দ্য ল্যান্ড অফ স্কিল্ড ফিশারম্যান। তাহলে যেখানে জেলে সম্প্রদায় আর কি খুব উন্নত বলা যেতে পারে, সেটি কোন দেশ? ফিনল্যান্ড, নরওয়েকে বলা হয়। ফিনল্যান্ডকে বলা হয় না সুইডেনকে বলা হয় না আইসল্যান্ডকে বলা হয়? এটা বলা হয় নরওয়েকে। নরওয়েকে বলা হয় দক্ষ ধীবরের দেশ বা স্কিল্ড ফিশারম্যানস কান্ট্রি। ইউরোপের যে জলবায়ু অঞ্চলে জনঘনত্ব সব থেকে বেশি, দ্য মোস্ট ডেন্সলি পপুলেটেড ক্লাইমেট জোন ইন ইউরোপ, পশ্চিম ইউরোপীয় জলবায়ু, স্টেপ জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, কোনটিও নয়।
এটি হচ্ছে ভূমধ্য সাগরীয় জলবায়ুতে জনঘনত্বের সংখ্যা বেশি ইউরোপে। ইউরোপের বৃহত্তম শিল্পাঞ্চল হল, it is the largest industrial area in Europe, লন্ডন, প্যারিস, পোল্যান্ড অববাহিকা, রুর, অবশ্যই রুর। রুর হচ্ছে বৃহত্তম শিল্পাঞ্চল, যেটি জার্মানিতে অবস্থিত। রুর অঞ্চল যে দেশে অবস্থিত তার নাম ব্রিটিশ দ্বীপপুঞ্জ, ফ্রান্স, জার্মানি, এথেন্স। একটু আগেই বলে দিলাম জার্মানিতে অবস্থিত। রুর জার্মানিতে অবস্থিত। রুর অঞ্চলের জলবায়ু, দ্য ক্লাইমেট অফ দ্য রিজন রুর, শীতল, চরম নাতিশীতোষ্ণ প্রকৃতির, উষ্ণ এবং শুষ্ক। এটা হচ্ছে শীতল, ঠান্ডা রুর অঞ্চলের জলবায়ু। রুর অঞ্চলের সমগ্র ভূভাগের গড় উচ্চতা কত? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ হাইট অফ এন্টায়ার টেরেন অফ দ্য রুর রিজিয়ন? 220 মিটার, 240 মিটার উচ্চতা আর কি, 260 মিটার না 280 মিটার? এটা হচ্ছে 240 মিটার উচ্চতা। গড় উচ্চতা রুর অঞ্চলের 240 মিটার। রুর শিল্পাঞ্চলের প্রধান খনিজ পদার্থটি হল, দ্য মেইন মিনারেল ইন দ্য রুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ইজ চুনাপাথর, কয়লা, ফায়ার ক্লে, বক্সাইট। তাহলে এখানে প্রধান খনিজ পদার্থটির নাম হচ্ছে কয়লা। খুব উন্নত জাতের কয়লা কিন্তু এখানে পাওয়া যায় রুর অঞ্চলে। রুর অঞ্চলের প্রধান শিল্প, দ্য মেইন ইন্ডাস্ট্রি অফ দ্য রুর রিজিয়ন, রাসায়নিক শিল্প, কাঁচ শিল্প, লোহা ও ইস্পাত শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প। এর ভিতরে লোহা ও ইস্পাত শিল্প হচ্ছে প্রধান শিল্প রুর অঞ্চলের। রুর অঞ্চলের একটি ম্যাপ তোমাদের সামনে রেখেছি, জার্মানির ম্যাপ। দেখো কতটা জায়গা নিয়ে জার্মানির প্রায় পশ্চিম দিকে অবস্থিত রুর অঞ্চলটি। এই ছবিটাতেও দেখা যাচ্ছে অঞ্চল, রুর শিল্পাঞ্চল। এটা গড়ে উঠেছে লোহা, এখানে কয়লা, প্রচুর পরিমাণ উচ্চ মানের কয়লা এখানে পাওয়া যায়। বার্লিন হচ্ছে রাজধানী, জার্মানির রাজধানী হচ্ছে বার্লিন। পোল্ডার ভূমিরূপকে বলে, হোয়াট ইজ দ্য ল্যান্ড ফর্ম অফ পোল্ডার ল্যান্ড? মালভূমি, নিম্নভূমি, সমভূমি, উপত্যকা। তাহলে এটাকে বলা হয় নিম্নভূমি। পোল্ডার ভূমিকে বলা হয় নিম্নভূমি, কারণ এটা সমুদ্রের যে উচ্চতা তার থেকেও নিচুতে অবস্থিত। নেদারল্যান্ডের প্রায়, ইন দ্য নেদারল্যান্ড অ্যাপ্রক্স 3000-এর বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। 5000-এরও বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। 6000-এরও বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। 350-এরও বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। কোনটি অপশনটি ঠিক? এখানে হচ্ছে 3000-এরও বেশি ছোট বড় পোল্ডার ভূমি রয়েছে। এই যে 3000-এরও বেশি, এটাই হচ্ছে কারেক্ট আনসার। সমুদ্র থেকে পুনরুদ্ধার করা ভূমিকে বলা হয়, দ্য ল্যান্ড রিক্লেইমড ফ্রম দ্য সি ইজ কল্ড। উপত্যকা, পোল্ডার ভূমি, বেসিন, সমভূমি। এটাকে বলা হয় পোল্ডার ভূমি। এরা সমুদ্রের থেকে উচ্চতা কম। নেদারল্যান্ডসের বর্তমান রাজধানীর নাম, দ্য নেম অফ দ্য কারেন্ট ক্যাপিটাল অফ নেদারল্যান্ড, গ্লোনিয়েন, রটারডাম, দ্য হেগ, আমস্টারডাম। আমস্টারডাম হচ্ছে
নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম। ইউরোপ মহাদেশের মোট কতগুলি দেশ আছে? হাউ মেনি কান্ট্রিজ আর দেয়ার ইন ইউরোপ? 50টি, 55টি, 52টি না 60টি? অবশ্যই 50টি দেশ আছে, ছোট বড় 50টি দেশ আছে। ইউরোপের বৃহত্তম দেশ কোনটি? হুইচ ইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ইন ইউরোপ? ক্ষেত্রফল মানে আয়তনের দিক দিয়ে লার্জেস্ট, সেটি হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, ইউক্রেন, রাশিয়া। এর ভেতরে রাশিয়াই হচ্ছে সব থেকে বড় দেশ হিসেবে চিহ্নিত করা হয় ইউরোপে, এবং রাশিয়ার একটা পার্ট ইউরোপে এবং একটা পার্ট রয়েছে এশিয়ার মধ্যে। ইউরোপের মধ্যেই কিন্তু মস্কো অবস্থিত। এই ইউরোপের পার্টটাতেই এই উন্নত পার্ট বলা হয় রাশিয়ার এই অংশটাকে, এবং রাশিয়ার যে অংশটা রয়েছে সেটাই কিন্তু একক দেশ হিসেবে যে কোনো দেশের থেকে তার আয়তন অনেক বড় ইউরোপে। তাহলে বৃহত্তম দেশ বলতে গেলে রাশিয়া বলতে হবে। আর ইউরোপের মহাদেশের মধ্যে সব থেকে ক্ষুদ্রতম দেশ কোনটি? হুইচ ইজ দ্য স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ইউরোপ? সেটা হবে সুইডেন, ফিনল্যান্ড, ভ্যাটিকান সিটি, নেদারল্যান্ড। এটা অবশ্যই ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম দেশ ইউরোপের মধ্যে। নেদারল্যান্ডসের বিখ্যাত বন্দর হলো দ্য ফেমাস পোর্ট অফ নেদারল্যান্ড ইজ হার্লেম, আমস্টারডাম, দ্য হেগ, রটারডাম। আমস্টারডাম হচ্ছে বিখ্যাত বন্দর, তার রাজধানী নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডাম, এবং বিখ্যাত বন্দরও কিন্তু এই আমস্টারডাম নেদারল্যান্ডের। এখানেই পোল্ডার ভূমি দেখতে পাওয়া যায় নেদারল্যান্ডের। পোল্ডার ভূমির প্রধান নদী হলো, দ্য নেম অফ দ্য রিভার ইন পোল্ডারল্যান্ড ইজ সিন নদী, মিউস নদী, রাইন নদী, জামবেসি নদী। এটা হলো রাইন নদী। রাইন নদী হচ্ছে পোল্ডার ভূমির প্রধান নদী। লন্ডন অববাহিকার প্রধান নদী হল, দ্য মেইন রিভার ইন লন্ডন বেসিন ইজ টেমস নদী, গালাইড নদী, প্যাং নদী, লন্ডন নদী। অবশ্যই টেমস নদী। টেমস নদীতেই লন্ডন অবস্থিত। লন্ডন ব্রিজ যেটা আছে সেটা টেমস নদীর ওপরে। তাহলে লন্ডন অববাহিকার প্রধান নদী হল টেমস নদী। লন্ডন অববাহিকার শীতকালীন গড় উষ্ণতা, দ্য অ্যাভারেজ উইন্টার টেম্পারেচার অফ লন্ডন বেসিন, 2 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 7 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে লন্ডন বেসিনে শীতকালীন গড় উষ্ণতা হচ্ছে 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড। 3 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, শীতকালীন উষ্ণতা লন্ডন অববাহিকায়। লন্ডন অববাহিকার জলবায়ুর প্রকৃতি, দ্য নেচার অফ দ্য ক্লাইমেট অফ লন্ডন বেসিন, শীতল ও উষ্ণ, উষ্ণ ও শুষ্ক, শীতল ও আর্দ্র, উষ্ণ ও আর্দ্র। তাহলে লন্ডন অববাহিকার জলবায়ুর প্রকৃতি হলো শীতল ও আর্দ্র, ঠান্ডা এবং বাষ্পপূর্ণ। টেমস নদীটি, দ্য রিভার টেমস, উত্তর বাহিনী নদী, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, দক্ষিণ বাহিনী নদী। এটি হলো পূর্ব বাহিনী নদী। টেমস নদী পূর্ব দিকে বেয়ে গেছে, পূর্ব বাহিনী নদী টেমস। হিথ্রো বিমানবন্দরটি অবস্থিত, হিথ্রো এয়ারপোর্ট ইজ লোকেটেড, কোন দেশে হিথ্রো? লন্ডন প্যারিস রুট নীলনদ অববাহিকায়। এটি হচ্ছে সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন। লন্ডনের যে বন্দরটি রয়েছে, বিমানবন্দরটি, সেটি অত্যন্ত বড় এবং সেখান থেকে আন্তর্জাতিক বিভিন্ন দেশে উড়ে যাওয়ার জন্য প্লেন সেখানে আসে। সেই জন্য হিথ্রো বিমানবন্দরটি খুবই গুরুত্বপূর্ণ বিমানবন্দর। এটি লন্ডনের প্রধান বিমানবন্দর, মানে ইংল্যান্ডের প্রধান বিমানবন্দর, এটি লন্ডনে অবস্থিত। আশা করি তোমাদের এটা কাজে লাগবে ভিডিওটা। যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করার জন্য।
আর বেল নোটিফিকেশনটা একবার অন করে দেওয়ার জন্য। তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। Thanks for watching. Like and comment. Subscribe please.